আসসালামু আলাইকুম। আমি মামুস গাইডলাইনের পক্ষ থেকে বাবু স্যার বলছিলাম। আমি আজকে মূলত চেষ্টা করব তোমাদের আইসিটির 3 থেকে 5 অধ্যায়ের একটি অনশট ক্লাস নেওয়া যায় কিনা। চলো তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে আমরা চেষ্টা করব শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেসব টপিকস করলে আমাদের আহ, আগামী পরীক্ষাটা ভালো হবে সেটাই করা। আচ্ছা, প্রথম বিষয় আমরা করব আহ, তিনটা রূপান্তরের নিয়ম করব। তোমরা চেষ্টা করবা খাতা কলম নিয়ে করার, তাহলে জিনিসটা ভালো হবে কি, যে তোমরা যদি ক্লাস করো তার সাথে সাথে দুই একটা প্র্যাকটিসও করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আচ্ছা, আহ 2 নম্বর আমরা করব হচ্ছে 2 এর পরিপূরক। আর 3 নম্বর যোগ বিয়োগ শিখাবো, যেটা বোনাস বলতে পারো, কারণ এটা অধিকাংশরাই আমি জানি আছে ক্যালকুলেটরে করো তোমরা। কিন্তু যদি ক্যালকুলেটরের বাইরে কিছু ম্যাথ আসে তখন কিভাবে করবো। এই 3টা টপিকস আমরা মূলত করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে, যেখানে 3টা রূপান্তরের নিয়ম দিয়ে ইনশাল্লাহ আমরা 3 মার্ক থেকে 4 মার্ক শিওর পাবো। এখান থেকে ধরো 3 অথবা 4 মার্ক শিওর পাবো। এখন আসো, যদি আমরা রূপান্তরের 3টা নিয়মের মধ্যে এক এক করে যাই, তাহলে আমি একটু মুছে দিয়ে এটা প্রথম নিয়মটা আমি যদি আসি, সেটা হচ্ছে 1 নম্বর নিয়ম। আহ, যে কোনো সংখ্যা হতে দশমিক। এখন যে কোনো সংখ্যা হতে দশমিক, যে কোনো কথাটা বলার কারণ কি? দেখো, আমরা আসলে জানি যে এবার কিন্তু বোর্ডে আসলে যে ধরনের কোশ্চেন হচ্ছে, এটা আমি বলবো না খুবই কঠিন বা খুবই সহজ, এটা ট্রিকি কোশ্চেন আসছে। আর সব ধরনের কোশ্চেনের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। যে কোনো সংখ্যা সরি হতে দশমিক, আমরা এভাবেই শিখবো। যে কোনো বলতে যে কোনো সংখ্যায় আমাদের দিক, সেটাতে দশমিকে যাওয়ার একমাত্র নিয়ম। আমরা যদি এই একটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি, তাহলে মনে হয় আমাদের এই নিয়মের পরে ইনশাল্লাহ আমরা কমন পাবো। আর পাইলে ইজিলি আমরা কনফিউজও হব না, একদম সহজ স্বাভাবিকভাবে আমরা লিখতে পারবো। আসলে আমরা একটা অঙ্ক দিয়ে যদি বোঝার চেষ্টা করি, আহ 2 4 3 1 2 6। এখন বললো এটাকে দশমিকে নাও। এখন তোমরা হয়তো অনেকে অবাক হবা যে আসলে নিয়ে আহাম্মক টাইপের সংখ্যা পদ্ধতি কোথায় পেলাম। এখন বিষয়টা হচ্ছে কি, যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতি দিতে পারে আমাদের, সকল কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আসলে আমি চেষ্টা করি এমন ভাবে পড়ানোর যে তোমার বইয়ের বাইরে যদি মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে, জানো তুমি ওই একই থিমের উপর তুমি জিনিসটা সলভ করতে পারো। ঠিক আছে। এখন এখানে আমাদের দেখতে হচ্ছে 6 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। এখন পরীক্ষা যে 6 ভিত্তিক থাকলে এই নিয়ম বা অন্যটা থাকলে ওই নিয়ম, না, এমন কোনো কিছু নাই। তোমার শুধু একটা বিষয় দেখতে হবে, একটা বিষয় পিক করতে হবে, যে তোমার সংখ্যা বলছে দশমিকে রূপান্তর করো। তোমার বুঝতে হবে যে দশমিকে যদি বলে, তাহলে আমাদের নিয়ম একটাই মাথায় রাখতে হবে। কি নিয়ম? খুবই কঠিন না, একদম ইজি। ইজি। আমরা দেখবো যে এখানে যত ভিত্তি থাকবে, যে সংখ্যাটাই থাকুক, তার সাথে আমরা প্রত্যেকটা সংখ্যা গুণ দেবো। যেমন এখানে প্রথম সংখ্যা আছে 2, 2 গুণ 6, যোগ দিয়ে আবার পরেরটা 4 গুণ 6, আবার পরেরটা 3 গুণ 6, আবার এইভাবে আমরা বাকিগুলো লিখে ফেলবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার যে এখানে তো একটা দশমিক ছিল, এটা কোথায় পাই?
দেখো যখন আমরা এটা হিসাব করবো আমরা এভাবে দশমিক কোথায় আছে আপাতত হিসাব করব না, কিন্তু দশমিকের কাজ আমি সেভাবে করে দেবো। প্রথম বিষয় তাহলে একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে কোনো সংখ্যা দশমিকে নিতে বলুক আমাদের এই ভিত্তি দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। এখানে 6 আছে দেন প্রত্যেকটার সাথে 6 গুণ করছি। যদি 8 থাকতো 8 গুণ, 2 থাকলে, আমি জানি তোমরা বুঝতে পারছো। একইভাবে 16 থাকলে 16 গুণ, বা বাইরের দুনিয়ার যে কোনো দিক, 3 ভিত্তিক দিক, 4 ভিত্তিক দিক, 5 ভিত্তিক দিক, দুনিয়ার যেটাই দিক দশমিকে যাইতে বললে সেটা দ্বারা প্রত্যেকটা সংখ্যা গুণ করবো। আমি আশা করি এই নিয়মটা মাথায় থাকলে তোমরা দশমিকের সংখ্যা পদ্ধতিতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার পরের কাজটা হচ্ছে কি, এখানে আমাদের বুঝতে হবে যে একক সংখ্যাটা কোনটা। যদি আমরা এককটা ফাইন্ড আউট করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইনশাল্লাহ বাকিটুকু কমপ্লিট করতে পারবো। এখানে একক বলতে আমরা জানি পয়েন্টের আগের সংখ্যা এই 3, এটা হচ্ছে একক। আর এককের সাথে যেই 6 গুণ থাকবে আমরা, বা যেই ভিত্তিটা গুণ থাকবে আমরা ঠিক তার মাথায় পাওয়ার বসাবো 0। বোঝা গেছে? দেখো এই যে 3, এই যে একক, এই 3 এর সাথে যে পাওয়ারটা গুণ আমরা তার মাথায় বসাবো পাওয়ার, সরি পাওয়ারটা গুণ বলছে, যে ভিত্তি গুণ তার মাথায় বসাবো পাওয়ার। ঠিক আছে? এবার আমরা বাকি যত এইভাবে ভিত্তি যেখানে যেখানে গুণ আছে সবগুলোর মাথায় পাওয়ার বসাবো। কিভাবে? সিরিয়াল মেনটেন করে। এই জিরোর বাম সাইডে আমরা তাহলে বসাবো প্লাস পাওয়ার গুলো, আর ডান সাইডে হচ্ছে মাইনাস পাওয়ার। কেন ডান সাইডে মাইনাস? কারণ আমরা জানি এককের ডান সাইডে ছিল পয়েন্ট, যেটা ভগ্নাংশ, জানি ভগ্নাংশের পাওয়ার আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিরোর পরে এটা হচ্ছে 1 হবে, এটা 2 হবে। ঠিক একইভাবে জিরোর ডান সাইডে হবে এটা -1, এটা -2। আশা করি তোমরা বুঝতে পারছো। এর বাকিটুকু ক্যালকুলেট করো। এটা হচ্ছে 6×7 = 36, তাহলে এটা হবে 24, এটা 3। এখন বাকিগুলো তোমরা হিসাব করো, আমি এটা হিসাব করার দরকার নেই, এটা নিজেরা করে নিবা। একইভাবে 72, 24, 3 প্লাস, তাহলে এখানে হবে তোমার সরি 99 পয়েন্ট সামথিং। এই হয়ে গেল আমাদের দশমিক সংখ্যা। খুবই ইজি, যে কোনো সংখ্যা থেকে। আমি এখানে 6 বলছি, 6 যদি এখানে 5 দিত আমরা একইভাবে 5 দিয়ে গুণ করতাম। যদি 8 দিত 8 দিয়ে গুণ করতাম, 2 দিত 2 দিয়ে গুণ করতাম, 16 দিত 16 দিয়ে গুণ করতাম। তার মানে এক কথা আমি বুঝলাম যে কোনো সংখ্যা থেকে এই দশমিকে বলো এই নেমে পাবো। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখলে ইনশাল্লাহ কোনো কিছুতেই তোমরা কিছু পারবে না। ভরসা রাখবো অবশ্যই সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো পরিকল্পনা করে। এবার আসলে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই, সেটা হচ্ছে দশমিক হতে যে কোনো সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি মূলত দশমিককে একটা বেজমার্ক ধরছি। আমি আসলে যখন বলি যে দশমিকটা ধরতে গেলে তুমি ধরতে পারো একটা সংখ্যা পদ্ধতির বস। এই জন্য দশমিকে আমরা কখনো কোনো গুণও করবো না, ভাগও করবো না, কিচ্ছু করবো না। এই জন্য দশমিকে আমরা একবার যাওয়ার নিয়ম দেখতেছি, এবার আসার নিয়ম দেখতেছি। ঠিক আছে? এবার দশমিকে যে কোনো একটা মান থাকুক, ধরো কেবল যেটা করলাম এটা হচ্ছে 99 পয়েন্ট, আমি ধরলাম হচ্ছে 22, এটা দশমিকে আছে। আচ্ছা, পয়েন্ট বাদে আগে করে তারপর পয়েন্ট সহ দেখাবো। এটাকে বললো তোমার হেক্সাডেসিমাল নাও 16। আর মনে করতে পারো যে স্যার তাহলে কি হেক্সাডেসিমালের নিয়মের জন্য এটা না, দশমিক থেকে যে কোনো সংখ্যা বলুক, হেক্সাডেসিমাল বলুক, অক্টাল বলুক, বাইনারি বলুক, বা আননোন যে কোনো অপরিচিত সংখ্যা বলুক, নিয়ম একটাই। কি নিয়ম? সেটা হচ্ছে আমাদের পয়েন্টের বাম পাশে, মানে পয়েন্ট যদি না থাকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখে জাস্ট সেটাকে আমরা ভাগ করব। ভাগ করব কোন স্টাইলে? একদম লসাগু স্টাইল। ঠিক আছে? কিভাবে, কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে নাকি 16? মাথায় রাখতে হবে 10 হচ্ছে কি সংখ্যা পদ্ধতির বস। আমি কেবলই বললাম, তাহলে এটা না ভাগ না গুণ না কোনো কিছুতে জড়াবে। তাহলে 10-এর অপোজিটে বাকি থাকলো কি 16, তাহলে আমরা এই 16 দিয়ে এটাকে গুণ করে ভাগ করার চেষ্টা করবো।
আর 16 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা জানি একটা জিনিস যদি আমরা ভাগ করি, একটু সাইডে খেয়াল করো, ধরো যদি আমরা ভাগ করি 99 কে 16 দিয়ে, এখন ভাগ করলে আমরা জানি দুইটা জিনিস আমরা পাই ফল রূপে, একটা হচ্ছে ভাগ ফল পাই আর একটা ভাগ শেষ পাই। আর 16 দিয়ে যদি আমরা 99 ভাগ করি, ক্যালকুলেটারে খেয়াল করবা, ক্যালকুলেটারে আসবে হচ্ছে তোমার আহ 5 পয়েন্ট সামথিং, 5.5 টাইপের আসবে। তাহলে তুমি সবসময় চেষ্টা করবে, যেহেতু আমরা পয়েন্টের এই পাশের হিসাবটা করতেছি, আমরা শুধুমাত্র ওই পয়েন্টের এই পাশের মানটা নেব, 5 নেব। মানে ধরো তোমার এটার মান আসলো ক্যালকুলেটরে, যখন তুমি ক্যালকুলেটরে করতেছো 16, তখন 5 পয়েন্ট সামথিং আসছে। আমরা শুধুমাত্র পয়েন্টের এই পাশের 5 মানটা নেব, নিয়ে এবার দেখবি এটার এটা গুণ করলে কত হয়। এটা গুণ করলে 90 হয়, কিন্তু আমার ছিল 99, তাহলে বাকি থাকলো কত? যেটা হচ্ছে আমাদের ভাগশেষ। আশা করি বুঝতে পারছো। আবার এটাকে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে? না, কখনোই না। আমরা ভাগ করবো কত দিয়ে? 16 দিয়ে। তার মানে 10-এর অপোজিটে যে থাকবে তাকে দিয়ে সবসময় ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে ভাগ করি, তাহলে 16 5-এর মধ্যে কি অ্যাড করা যায়? যায় না, তাহলে এটা 0 হয়ে গেল। আর আমাদের ছিল কত? 5, তাহলে এটা বোঝা গেছে। এবার আমরা মানটা নেব সবসময় নিচের থেকে উপরে, যেখান থেকে মান নেব সেটা এমএসবি, যেখানে শেষ করবো সেটা এমএসবি। আচ্ছা, আশা করি তোমরা এগুলোর পূর্ণরূপ জানো বা জেনারেল নিবা, আমি এত ডিটেলসে যাব না। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 59 হেক্সাডেসিমাল। বুঝে গেছে? এখন বলতে পারো হেক্সাডেসিমালে আমি প্রথমে বললাম এই নিয়ম না, এটা যদি অক্টাল বলতাম আমরা 8 দিয়ে ভাগ করতাম, বাইনারি বললে 2 দিয়ে করতাম, 3 ভিত্তিক বললে 3 দিয়ে করতাম, 6 ভিত্তিক বললে 6 দিয়ে করতাম, যেটা বলবো আমরা সেটা দিয়ে করবো। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখবা। কিন্তু যদি একটা জিনিস খেয়াল করবা, যদি কখনো দেখো যে হেক্সাডেসিমাল দিয়ে করছে ভাগশেষ আর 10 বা 10-এর উপরে আছে, লাইক ধরো জিনিসটা যদি এমন হতো এখানে 10 হতো, তখন আমরা 10-এর পাশে এইভাবে লিখে দিতাম এটা 10-এর মান a। কেন? আমরা জানি হেক্সাডেসিমালে 9-এর পরে 10 হয়, যেটার মান হচ্ছে a। ক্লিয়ার? তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে যে কোনো সংখ্যা, দশমিক থেকে যে কোনো সংখ্যা। আর আসলে আমি পয়েন্টেরটা এই জন্য করালাম না, কারণ পয়েন্টেরটা না পড়ার সম্ভাবনা বেশি, তাও আমি একটু দেখাই দিই। যদি পয়েন্ট পড়তো ধরো 99.22, তাহলে তো আমরা জানি 99 আমরা কি করলাম? ভাগ করলাম। আমরা জানি সবসময় পয়েন্টের এই পাশটা ভাগ করতে হবে, আর ঠিক পয়েন্ট সহ এই পাশটা গুণ করতে হবে। ঠিক আছে? মাথায় রাখবা, এটা হচ্ছে ভাগ আর এটা গুণ, তাহলে কি হয়ে গেল? ভাগুন। মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এটা আমরা 16 দিয়ে ভাগ করলাম, করে বের করলাম। এটা হচ্ছে আমরা বলতে পারি এটা একটা পূর্ণ অংশ, তাই লিখবো পূর্ণ অংশের ক্ষেত্রে যদি দুইটা অংশ উল্লেখ থাকে তখন এটা লিখে দাও, ভালো না লিখলে গুণা নাই। আচ্ছা, এবার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ 0.22 গুণ 16। এবার গুণ করে এটা, যদি আমরা এটা গুণ করি এটা হবে তোমার, আমি একটু ক্যালকুলেট করে নিই, আমার কাছে যদিও ক্যালকুলেটর নাই। এটা হচ্ছে 32, তাহলে এটা হবে 3.52। আমরা 3টা এই পাশে লিখবো আর 52টা এই পাশে। ঠিক একইভাবে এটা দিয়েও গুণ করবো। 0.52 গুণ 16 যদি করি আমরা, এটা হচ্ছে 900 আর এটা হচ্ছে 32, তার মানে এটা আসবে 9.32। একইভাবে বাকিগুলো মোট আমরা এইভাবে গুণ 4টা করে বের করতে হবে। বের করে যদি তার ভিতরে আমাদের অঙ্ক শেষ না হয়, তখন আমরা তারপরে এইভাবে ডট ডট লাইন টেনে দেবো, যে আমরা বুঝাবো আমাদের দ্বারা অঙ্ক করা সম্ভব না, এটা অসীম মান। আগেরটা যেমন আমরা দেখছি নিচের থেকে উপরে নিচে এটা উল্টা হবে, উপর থেকে নিচে যেখান থেকে নেবো সেটা এমএসবি, যেখানে শেষ করবো সেটা এলএসবি। তাহলে আমরা উত্তর দেখতে পেলাম, আগে পেয়েছিলাম হচ্ছে 59 পয়েন্ট, এই পাশে পেলাম ধরো 39, এরপরে ধরো পেয়েছিলাম 21, সাপোজ যেটা 2 পাইছি, তারপর একটা 1 পাইছি, আর তারপর ডট ডট দিয়ে দিয়েছি, এই হয়ে গেল হেক্সা। বোঝা গেল? তাহলে এটা হেক্সা দিয়েছিল বলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা 16 দিয়ে করছি, যদি 8 মানে অক্টাল থাকতো তাহলে 8 দিয়ে করতাম। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা নিয়ম কমপ্লিট করে ফেলছি, আর বাকি থাকলো একটা নিয়ম। এখন এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো,
সেটা হচ্ছে এই দুইটা নিয়মের আড়ালে রয়েছে আরেকটা নিয়ম, যেটা তোমরা শিখেও ফেলছো, এটা তোমরা জানো না। ধরো কখনো যদি এমন কোশ্চেন পাও যে বোর্ডের শিক্ষক একটা সংখ্যা পদ্ধতি লিখলো, যে সংখ্যা পদ্ধতির মান আছে তোমার 3729, 9 ভিত্তিক, বললো এটাকে অক্টালে নাম। এখন আমার বাপের জন্য এই ধরনের অঙ্ক আমি দেখি নাই, কিন্তু যদি পড়ে, ঠিক আছে, পড়তে পারে, আমরা প্রস্তুত থাকবো। এখন মাথায় রাখবো, যদি কখনো অপরিচিত কোনো সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে বলে, তাহলে তুমি মাথায় রাখবা আমার, মানে আমাদের ভাষা, যেমন কম্পিউটারের ভাষা আমরা জানি বাইনারি, আর আমাদের ভাষা হচ্ছে দশমিক। এই জন্য তোমাকে অপরিচিত কোনো সংখ্যায় যদি কনভার্ট করতে বলে, তুমি সেটাকে আগে দশমিক আনবা। আশা করি তো পারবা। যে কোনো সংখ্যা থেকে দশমিকের নেওয়ার নিয়ম কেবলই আমি প্রথমে দেখাইছি, যারা মিস করছো বা ভুলে গেছো তাহলে আবার তোমরা হচ্ছে পিছনে টেনে দেখতে পারো। আচ্ছা, আর দশমিক থেকে একটু আগে পরে, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যা হোক, ধরো এখানে 9 না থেকে 3ও থাকতে পারতো, সরি 4ও থাকতে পারতো, 5ও থাকতে পারতো, যে কোনো সংখ্যা থাকতে পারে, সেটাকে যে কোনো আননোন সংখ্যা পদ্ধতি নিতে গেলে এইভাবে। আবার তুমি ধরো যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলে, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এটাও এই নিয়মে করতে পারো, কিন্তু এটা বড় নিয়ম হয়, এটার আলাদা একটা নিয়ম আছে, ওটাও আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেই 3 নম্বর নিয়মে, আহ যেটা হচ্ছে অক্টাল, সরি বাইনারি আর হেক্সাডেসিমাল। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলুক আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি বলুক, আমরা জানি যে এখানে একটা ব্রিজ কাজ করে, ব্রিজ বলতে সেতু। সেটা হচ্ছে তোমার অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল বলুক, অক্টাল থেকে আগে বাইনারিতে যাইতে হবে, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল বললে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আর বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো যে কোনো একটা মান দিক, 776, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, বললো তোমাকে এটাকে অক্টালে নিয়ে দেখাও বা বাইনারিতে নিয়ে দেখাও। এখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, যেটাই বলুক নিয়ম একটাই। কি নিয়ম? যদি আমরা কখনো বাইনারির মাধ্যমে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর করি, তাহলে সেখানে মনে করো একদম ইজিয়েস্ট ওয়ে আছে। কি ওয়ে? একদম ইজি। বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো সংখ্যার বাইনারির মাধ্যমে করব, তখন এখানে প্রত্যেকটা ডিজিটকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, ফাঁকা ফাঁকা করে লিখবো, ঠিক আছে। এবার লিখে প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান তোমাদের বইয়ে লেখা আছে, এটা মুখস্থ করা যায়, আবার মুখস্থও করা লাগে না, ঠিক আছে। এটা আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? একটা রাফ নিবা, রাফ নিয়ে এখানে বুঝতে হবে হেক্সাডেসিমালের একটা সংখ্যার জন্য আমাদের বাইনারি কয়টা সংখ্যা পাওয়া যায়। আমরা জানি হেক্সাডেসিমালের এক একটি সংখ্যার জন্য বাইনারি 4টা মান পাবো। 4টা মান কি করে নিব? প্রথমে নিবা 1, এবার ডান দিকে আসবো, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8। ক্লিয়ার? তাহলে 1 2 4 8, এই চারটা দিয়ে আমরা মান বের করবো, ঠিক আছে। এখন আসি, প্রথম যে ডিজিটটা আছে এটা কত আছে? 7। তাহলে এখান থেকে কোন কোন মান নিলে 7 হয়? আমরা জানি এখান থেকে 4 2 1, এই তিনটা যদি যোগ করি তাহলে 7 হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে মানগুলো নিলে আমাদের সেই ডিজিটটা হচ্ছে, তাহলে সেইগুলোর নিচে 1 নিব, যেটা লাগছে না সেটা 0। তাহলে এই ডিজিটের মান হচ্ছে 0 1 1 1, ঠিক আছে। একইভাবে এটাও 0 1 1 1, একইভাবে এটাও 0 1 1 0। এখন বলো না এটা কি করে করে? এটা হচ্ছে তোমরা নিজেরাই বের করবা, আশা করি। এ হয়ে গেল বাইনারি, বোঝা গেল? তাহলে আমরা বুঝলাম হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি যাইতে হয়, প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট লাগবে। এবার আমি বাইনারি থেকে কিসে যাব? অক্টাল। আমার মেইন মোটিভ কিন্তু অক্টালে যাওয়া, বোঝা গেছে। এখন বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমার বুঝতে হবে অক্টালের একটার জন্য বাইনারি কয়টা পাওয়া যায়। আচ্ছা, আমি জানি তোমরা এটা কনফিউজ, আসলে হেক্সাডেসিমালের একটার জন্য কি করে বাইনারি 4টা পেলাম, বা অক্টালের একটার জন্য কি করে বাইনারি কয়টা পাবো, এটা বুঝবো কি করে? একদম ইজিয়েস্ট ওয়ে আমি যেভাবে মনে রাখাই, সেটা হচ্ছে, বলো তো 16 আর 2 কখনো সমান না। 2 এর পর কত দিলে সমান হবে? আমি জানি যে তোমরা এটা বুঝতে পারছো যে 2 এর পর যদি আমি 4 দিই তাহলে সমান হবে, তাহলে এখান কি ক্লিয়ার?
যে এই 16-র মধ্যে কিছু নয় মানে 1 আছে, তার মানে এর একটা সমান এর কয়টা, 4টা। ঠিক তেমন তাহলে বলো তো এখানে কয়টা হবে? ঠিক ধরেছো, এখানে হবে এর মাথায় 3, এখানে হবে 1, মানে একটার জন্য এর 3টা। তাহলে আমাদের এখানে 3টা করে ডিজিট এক জায়গায় করতে হবে অক্টালের একটা মান পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এখানে 3টা করে ডিজিট কে আছে? নাই। তাহলে 3টা ডিজিট করে আমার লাগবে, এই জন্য আমি 3টা ডিজিট করবো, 1 2 3, আবার 1 2 3, 1 2 3, 1 2 3, এই যে 3। তাহলে 0 1 1 1, 1 0 1, 1 1 0, 1 1 0। এটা কিন্তু এখনো বাইনারিতে আছে, জাস্ট আমি ডিজিটটা আলাদা করলাম আমার অক্টালের মান বের করার জন্য। এবার প্রত্যেকটার আমরা অক্টালের মান বের করব। এবার আমরা জানি অক্টালের কয় বিট, কেবলই দেখলাম অক্টাল হচ্ছে 3 বিট। তাহলে প্রথমে 1 2 4, এই যে 3টা বিট, 3টা বিট থেকে বের করো। সবসময় অনের থেকে হবে, আর অনের দ্বিগুণ হতে 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 আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এবার তাহলে এখানে যে মান আছে প্রত্যেকটা মান এগুলো কি মুখস্থ করা লাগবে না? একদম ইজি আছে। এই মানটা তুমি জাস্ট এর নিচে কল্পনা করো 0 1 1। বলো তো এবার কার কার নিচে 1 আছে? হ্যাঁ, 2 আর 1। তাহলে এই দুইটা যোগ করো 3। পরেরটা বলো তো তাহলে প্রথম প্রথম আর শেষ শেষ, তাহলে এই দুইটা যোগ করো 5, এটা 6, এটাও 6। এই হয়ে গেল অক্টাল। এতটাই ইজি। বুঝা গেছে? তাহলে এই ছিল আমাদের 3টা নিয়ম। এই অধ্যায়ের 3টা নিয়ম আশা করি তোমরা পারবা। আচ্ছা, তাহলে আমি এই অধ্যায়ের 3টা রূপান্তরের নিয়ম কমপ্লিট করলাম। আর ইনশাআল্লাহ এখান থেকে রূপান্তরের থেকে তোমরা কোনোভাবে যেন মার্কসটা সেরে আসবে না। এরপরে আসে 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার অঙ্ক, যেটা হচ্ছে 2 এর পরিপূরক। সবাই জানো যে এটা তোমরা প্রায় প্রতিটা পরীক্ষায় দেখতে পাও, 2 এর পরিপূরক। এটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই কনফিউজিং মনে হয় অনেকের কাছে। আর আমি জানি অনেকে অনেক নিয়মে শিখছো, কিন্তু আমি একটা চেষ্টা করি কি যে এক নিয়মে শিখলে জিনিসটা কনফিউজ কম হয়। আচ্ছা, তাহলে 2 এর পরিপূরকের ক্ষেত্রে সব সময় আমাদের একটা জিনিস ফার্স্ট মাথায় রাখতে হবে, আমাদের যে সংখ্যায় থাকুক সেটাকে সবসময় দশমিকে থাকতে হবে। এটা না থাকলে যে ভুল হবে এমন না, দশমিকে থাকতে হবে। এখন ধরো যদি কোনো সংখ্যা সাপোজ আমাদের তো সবসময় দশমিকে দেবে না, যদি না থাকে সেটাকে আমরা দশমিকে নিয়ে নেব। ক্লিয়ার? এবার কি করব, জাস্ট দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে দুইটি সংখ্যার আমরা পার্থক্য দেখাবো। পার্থক্য দেখাবো সেটা যোগের মাধ্যমে। তারপরে 3 নম্বর ধাপে কি করব, 3 নম্বর ধাপে যেটা ঋণাত্মক মান, ঋণাত্মক মানের 2 এর পরিপূরক। আর 4 নম্বর ধাপে কি করব, দুইটি বাইনারি মান যোগ করে দেব। শেষ। এই 4টা ধাপে আমরা যে কোনো কিছু 2 এর পরিপূরক করতে পারবো। আচ্ছা, আমরা এই 4টা ধাপে একটু মিলাই নিই। ধরো আমাদের যেখানে একটা মান দিল 2a হেক্সাডেসিমাল, আর বললো হচ্ছে 30 দশমিক। এখন আমাকে বললো এই দুইটার 2 এর পরিপূরক করো। এখন আমি প্রথমে বলছি সংখ্যা দশমিকে থাকতে হবে, আর একটা দশমিক আছে আর একটা কি আছে, নাই। তাহলে দুই আরেকটাকে আমরা দশমিকে ধরো, গ নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে দশমিকে আনা হয়ে যায়, না হলে আমরা নিয়ে আসবো। আচ্ছা, 2a হেক্সাডেসিমাল কে যদি আমরা দশমিকে নিই, এটা হয়ে যাবে 42। ঠিক আছে? এবার 2 নম্বর ধাপ কি, আমাদের সংখ্যার পার্থক্য দেখাতে হবে। তাহলে 42 মাইনাস 32। আচ্ছা সরি, এটা না দিলেও চলবে যেহেতু আমরা এটা হচ্ছে পার্থক্য। কিন্তু সেটা কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। এটা কিন্তু লিখে করতে হবে, আমি জাস্ট স্কিপ করতেছি। আচ্ছা 32, কিন্তু এটা যোগের মাধ্যমে কিভাবে করব, ঠিক যোগ দিয়ে বিয়োগটা এগিয়ে দিয়ে দেবো। এবার বলতো এর ভিতরে আমরা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এখন ঋণাত্মক সংখ্যার বাইনারি মান আমাদের তৃতীয় ধাপে বের করতে হবে। তাহলে ঋণাত্মক সংখ্যা কোনটা,
হ্যাঁ 32। এখন ঋণাত্মক কোনো সংখ্যার বাইনারি মান ইজিলি বের করা যায় না, কিভাবে করতে হবে, মানে জাস্ট এটা 2 এর পরিপূরক করতে হবে। এখন পরের ধাপটা হচ্ছে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, মোছার দরকার নেই, তোমরা দেখো। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ করবো, যেটার মাইনাস আছে সেটার কোনো মাইনাস লিখবো না, যেভাবে আছে ওটা লিখে লিখবো এর বাইনারি মান মান এখানে 8 অথবা 16 বিটে বসায়। মাথায় রাখবে 256 পর্যন্ত যত সংখ্যাই থাকুক সব 8 বিট আমরা করবো। 256 পরে যত সংখ্যায় আসুক, মানে যত বড় মান আসুক সেটা সব 16 বিটে করবো। আচ্ছা, তাহলে এটা আমরা 8 বিট রেজিস্টারে বসাবো। সরি, এটা ইংলিশে লিখছি, 8 বিট রেজিস্টারে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে 32 এর বাইনারি মান আমরা বসাবো। 32 হচ্ছে এই যে 32 এর বাইনারি মান প্রথমে বসাতে হবে, কিন্তু এটা কয় বিটে? 8 বিটে। আমরা বসাইছি ফার্স্ট 3 আর 3 6টা বিট আছে। হ্যাঁ, এখানে আর 2টা বিট বসে 8 বিট হয়ে যাবে। এবার কি করব, এটার আমরা বলছি 2 এর পরিপূরক করব। এখন 2 এর পরিপূরক কিভাবে করে? একদম ইজি বিষয়। সেটা হচ্ছে, তোমার যে সংখ্যা থাকবে এটাকে আগে 1 এর পরিপূরক করবে। 1 এর পরিপূরক হচ্ছে এখানে শূন্যর স্থলে 1 আর 1 এর স্থলে 0। এই নিয়মটাকে বলা হয় 1 এর পরিপূরক বা অনস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে একদম ইজি, সেটা হচ্ছে জাস্ট এক যোগ করো আর 2 এর পরিপূরক করো, একদম ইজি। এখন বিষয়টা হচ্ছে এই সংখ্যাটা আমরা চেঞ্জ করে 1 এর পরিপূরক করছি, তাই মনে মনে ভাববো এটা বাদ। এখন জাস্ট যোগ করবো, তাহলে ক্যালকুলেটর এটাকে পাঠিয়ে এর সাথে যোগ করতে পারো, তাহলে 1 1 আমরা জানি এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। এখন যে কোনো সংখ্যার যদি তুমি 2 এর পরিপূরক কমপ্লিট করতে পারো, তাহলে সেটা তার বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়। তাহলে এটা ছিল +32, তাহলে এখন হয়ে যাবে -32। তাহলে দেখো, ঋণাত্মক মানের আমরা 2 এর পরিপূরক গঠন করলাম 3 নাম্বার ধাপে। ঋণাত্মক মানের বাইনারি মান বেরোনো গেছে, কিন্তু ক্যালকুলেটর বা অন্য কিছু তো বের করা যাবে না। ঠিক আছে, এবারে আমরা তৃতীয় কাজটা, চতুর্থ কাজটি করব, দুইটির বাইনারি মান আমরা যোগ করব। আচ্ছা, তাহলে আমরা আহ এটাকে কোথায় করব? আচ্ছা, এটাকে এই সাইডে করি, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমাদের প্রথম সংখ্যা ছিল 42, সবাই দেখতে পাচ্ছ। 42 এর বাইনারি মানটা আমরা লিখব। 42 এর বাইনারি মান হচ্ছে 32 আর 48 আর 2 42। এটা হচ্ছে 2 4 6, এটাও 8 বিটে বসায় নেব। পাশে লিখে নিতে পারো 8 বিট। এরপরে আছে -32, যেটা হচ্ছে কত বলো তো? 1 1 1, তারপরে 00 00। আমাদের কি একটা সংখ্যা শর্ট পড়ে গেছে? আচ্ছা, না, 2 4 5, সরি, এখানে একটা শূন্য হবে। তাহলে এখানে 3টা 1, 5টা 0। এবার জাস্ট এই দুইটা বাইনারি মান আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করি, তাহলে এটা 0, এটা 1 0 1 0 0 0 0 1। ঠিক আছে, 2 4 6 8 9। এক্সট্রা যে বিটটা আসবে সেটাকে বলবো ক্যারি বিট। আর যত বিটে বসাবো সেটা আমরা জানি হচ্ছে সাইন বিট। আর এই দুইটা যদি আমরা এমনি বিয়োগ করি, এটা হচ্ছে 42 হয়। এখন আমরা এই জায়গায় জাস্ট একটা কথা লিখলেও হয়, না লিখলে হয়, তো আমরা লেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে ক্যারি বিট বিবেচ্য নয়, যে আমরা কোনো এক্সট্রা কোনো মুনাফা আমরা নেব না। অতএব পার্থক্য, এই পাশে পেলাম 10, যেটা ছিল দশমিক একটা মান, আর এই পাশে পেলাম হচ্ছে সাইন বিটের থেকে নেব আমরা, সামনে এতগুলো জিরো না লিখে লিখতে পারে 1 0 1 0। তুমি বুঝবা কি করে তোমার অঙ্ক সঠিক হয়েছে? এটা বোঝার একদম ইজি উপায় আছে, সেটা হচ্ছে তোমার এই পাশে যে মান থাকবে সেটারই বাইনারি মান এটা কিনা সেটা খেয়াল করবা। ঠিক আছে, আশা করি যে তোমাদের এই অধ্যায়ের উপর দুইটা গুরুত্বপূর্ণ টপিকস এর উপর কারোর কোনো আর সমস্যা থাকবে না। যদিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার আসি আমরা আহ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ।
আমি জানি যে যোগ বিয়োগের কথা হয়তো বলতে পারো, যেটা আমি একদম লাস্টে দেখাবো। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা অনেকের কাছে জুজুর ভয়ের মতো লাগে, কিন্তু আসলে আমরা এত কিছু এখান থেকে শিখবো না। আমরা যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস 1-2 দিনে যেটা ক্যাচ করা যায় সেগুলো দেখবো। সেটা হচ্ছে প্রথম বিষয় আমরা শিখবো হচ্ছে বাস্তবায়ন, দ্বিতীয় বিষয় আমরা শিখবো হচ্ছে সূত্রক সারণী বাস্তবায়ন, 3 নম্বর হচ্ছে এনকোডার ডিকোডার, 4 নম্বর অ্যাডার। এই মোট 4টা জিনিস শিখলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে 100% কমন পাবা, যেখান থেকে এই দুইটার থেকে তো পাবাই প্রায় 100%। আর এই দুইটার যে কোনো একটা তুমি ইনশাল্লাহ দেখতে পাবো, হয়তো আমি শিওর বলতে পারবো না, কিন্তু এই দুইটাতে 100% দেখতে পাবা। আচ্ছা, তাহলে প্রথমে আসি আমরা হচ্ছে বাস্তবায়ন। আমি এটা মুছে দিলাম। এখন বাস্তবায়ন মূলত হচ্ছে কি, যে যেই গেট দিয়ে আমাদের বলবে সেই গেট হচ্ছে আমাদের যে কি সম্পর্ক থাকবে সব জায়গায় থাকার চেষ্টা করতে হবে, মানে রাখার চেষ্টা করতে হবে। আর বাস্তবায়ন আমরা মূলত প্রথমে করব ন্যান্ড আর নট দিয়ে যে কোনো র্যান্ডমলি যে কোনো গেট, ঠিক আছে। এখন ন্যান্ড আর নট দিয়ে যে কোনো গেট কেমন, ধরো আমি তোমাকে একটা র্যান্ডমলি মান দিলাম, বললাম কি এ বি ডি, বা বললাম এটাকে তুমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো। এখন বাস্তবায়ন যদি বলে তোমার প্রথমে হচ্ছে যে মান থাকবে এটাকে বাস্তবায়ন করতে হবে, দেন এর অনুযায়ী একটা লজিক সার্কিট আঁকাতে হবে। কিন্তু যে সেখানে শুধুমাত্র ন্যান্ড গেট থাকবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। বোঝা গেছে? যেটা অযৌক্তিক বলে গণনা করা হয়। এখন আমাদের এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই জানতে হবে আগে আমার ন্যান্ড গেটের বৈশিষ্ট্যটা কি। আমরা জানি ন্যান্ড গেট যেটা হয় সেখানে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, প্রথম শর্ত হচ্ছে সম্পর্ক। যা সম্পর্ক বলতে যেটা বোঝাচ্ছে যে এর ভিতরে যে যে মান আছে বা চিহ্ন আছে সেটা অবশ্যই প্রথমে গুণ থাকতে হবে। আর 2 নম্বর, যতটুকু সম্পর্ক গুণ থাকবে ততটুকু জুড়ে আমরা জানি পুরো থাকবে, ঠিক আছে। এখন প্রথম বিষয় হচ্ছে আমাদের যেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো, এখানে প্রথমে দেখতে হবে এখানে গুণ আছে কিনা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা মানই গুণ আকারে আছে। এখন তাহলে গুণ আকারে শুরু হয়েছে এবারের থেকে, আর এই গুণটা শেষ হয়েছে ডি পর্যন্ত। এখন এবার থেকে ডি পর্যন্ত কি কোনো পূরক আছে? নাই। তাহলে জাস্ট আমাদের কি করতে হবে, এর পরে একটা পূরক আনতে হবে। আর আমরা জানি যে যদি পূরক আনতে হয় কখনো একটা আনা যায় না, এখানে সবসময় পূরক আনতে গেলে 2টা আনতে হবে। যে কোনো কাজে তোমার পূরক যদি আনতে চাও 2টা। কেন? আমরা যেমন আছে ক্লাস 9-10 শিখছি যে রুট টু আর স্কোয়ারে কেটে কি হয়ে যায়, 2 হয়ে যায়, মানে রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যায়। ঠিক তেমন ডবল বার মানে কাটাকাটি হয়ে যায়, যেটা আগের মান চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট গুণ ছিল আমার বা পূরক লাগবে, তাহলে আমি 2টা পূরক আনছি। এখন পূরক লাগবে বলতে এখানে যে একটাই লাগবে এমন না, একের অধিকও থাকতে পারে, কিন্তু আমার লাগবে। তাহলে এখানে 2টা পূরক হয়ে গেছে আমার, তাহলে সমীকরণকে বাস্তবায়ন হয়ে গেছে। এবারে এই অনুযায়ী একটু লজিক সার্কিট আসবো। তাহলে আমি লজিক সার্কিট, সরি, এখানে জাস্ট কি করব, আমার দেখতে হবে 3টা ভিন্ন অক্ষর আছে, আমি 3টা ভিন্ন অক্ষরের নামে 3টা লাইন টেনে নেব এইভাবে, ঠিক আছে। এখন প্রথম যেটা আছে এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এ বার, ঠিক আছে। এখন এ বার কিভাবে করে, মাথায় রাখতে হবে কোনো কিছুর উপরে যদি এভাবে পূরক থাকে বা বার থাকে, তাহলে সেটা যদি আমরা বাস্তবায়নে করি জাস্ট কি করব, সেখান থেকে আমরা নেব, নিয়ে পূরক আনার জন্য কি করতে হবে, সেখান থেকে আমরা একটা ভেবে ভাঙা চিহ্ন দেব। মাথায় থাকবে? আবার বলছি, যার উপরে বার বা পূরক থাকবে সেই লাইনটা থেকে আমরা নিয়ে সেই লাইনে একটা ভাঙা চিহ্ন দেবো, ঠিক আছে। কখন? যখন আমাদের একটা পূরক লাগবে। আচ্ছা, এবার ভাঙা চিহ্ন দিয়ে কি করবো, একদম ইজি বিষয়, যেই গেট দিয়ে বাস্তবায়ন করবো জাস্ট এখানে সেই গেটটা আমরা আঁকাই দেবো। এখন আমরা জানি ন্যান্ড গেট দেখতে কেমন, আর আমি কিন্তু এখানে গেট ডিটেলসে পড়াবো। কেন? আসলে গেট ডিটেলসে পড়াও লাগে না। এখন ন্যান্ড গেট দেখতে এখানে 2 প্রকার গেট সম্পর্কে জানলে হয়। যদি ন্যান্ড থাকে মানে অ্যান্ড টাইপের থাকে সেখানে ডি হবে,
ঠিক আছে, আর সামনে এন হলে পিছনে গোল হয়ে যায়, মানে এন্ড হলে শুধু ডি আর যদি এন থাকে পিছনে গোল। তাহলে এটা হচ্ছে ন্যান্ডের চিত্র। তার মানে ঠিক আমরা এখানে একটা ন্যান্ড আঁকাবো, এটা হয়ে যাবে আমাদের এবার। ঠিক আছে, তারপর আছে বি, বি থেকে নিলাম, তারপর আছে ডি, ডি থেকে নিলাম তিনটা গুণ, তিনটা আমরা গুণ দিলাম। আর গুণের উপর বলতো কয়টা বার? দুইটা। আমরা জানি এই গুণের জন্য ডি হলো, আর একটা গোলের জন্য একটা বার হলো। তাহলে এখানে হলো এ বার বি ডি একটা বার। কিন্তু আমার কি একটা বার ছিল বা একটা পূরক ছিল? আমার ছিল কয়টা পূরক? দুইটা। তাহলে আরেকটা পূরক আমরা যদি সিঙ্গেল কোথাও থেকে পূরক নিয়ে আসতে গেলে ভাঙা দিতে হয়, দিয়ে কোন গেট নেন শেষ। এই হয়ে গেল বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পারছো। একই জিনিস যদি আমরা নর গেট দিয়ে করতাম তাহলে কিভাবে হতো? এটাকে সাইডে করি তাহলে তুলনা করলে বুঝতে পারবা। এখন নরের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে থাকতে হবে যোগ। এখানে দুই প্রকার বিষয়, একটা গুণ একটা যোগ। আর তারপরে থাকতে হবে পূরক। তাহলে আমাদের প্রথমে এখানে যোগ থাকতে হবে, এবার বি ডি। এখন বলো প্রথম বিষয়, আমাদের কি এখানে কোনো যোগ আছে? নাই, কোনো প্রকার যোগ নাই। তাহলে আমাদের চিহ্ন যখন বিপরীত থাকবে, আমি এখানে একটা ইজিয়েস্ট ওয়ে বলবো, যদি দেখো কখনো আমার লাগবে যোগ আছে গুণ, লাগবে গুণ আছে যোগ, তখন আমরা কি করব? যেখানে আমাদের চিহ্ন বিপরীত থাকবে তার উপর আমরা ডবল পূরক আনবো। তাহলে এখানে লেখা আছে এবার বিডি, এরপর আমরা ডাবল পূরক আনবো। এনে জাস্ট প্রথম পূরকটা ভেঙে দেবো, আর পূরক ভাঙলে এখানে যা থাকবে সব বিপরীত হয়ে যায়। কেমন বিপরীত? যদি এ থাকে এবার, এ বার থাকলে এ, বি থাকলে বি বার, বি বার থাকলে বি, আর গুণ থাকলে যোগ, আর যোগ থাকলে গুণ। বোঝা গেল? তাহলে এখানে প্রথমে ছিল কি এবার, তাহলে এটা হয়ে যাবে এ। তারপরে দেখো পাশে গুণ ছিল, এটা যোগ, বি ছিল বি বার, পাশে গুণ ছিল যোগ, ডি ছিল ডি বার। তাহলে এটা প্রথম পূরক, তারপরটা থেকে গেল। বুঝা গেল? তাহলে দেখো তো আমাদের প্রথম বিষয় যোগ লাগবে, দেখো এ থেকে ডি পার পর্যন্ত যোগ। আর পূরক বলতে পুরোটুক জুড়ে পূরক থাকতে হবে, যতটুক যোগ ততটুক পূরক। দেখো তো এ বার থেকে ডি বার পর্যন্ত পূরক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমার সমীকরণ শেষ, আর জাস্ট এর মতো লজিক সার্কিট। এখানে এ বি তিনটা লাইন নিলাম, নিয়ে কি করব? প্রথমটা আসো এ, তারপর একটা বি বার, তাহলে বি বার নিতে গেলে ভাঙা। এবার বলো তো এটা কোন গেট? নর। যেমন ন্যান্ড হচ্ছে ডি আর নর হচ্ছে বাঁকা চাঁদ, মনে রাখতে পারি। তাহলে এখান থেকে বি বার, এরপর একটা ডি বার। এবার এই তিনটা কি আকারে দেখতে পাচ্ছ? যোগ। আর যোগ থাকলে ভাববা যে একই চিত্র হবে। এবার বলো তো পুরোটুকুর উপর কয়টা পূরক? একটা। এখানে ছিল দুইটা, কিন্তু এখানে একটা। একটা থাকলে একটা গোল দিয়ে আমরা জানি একটা পূরক চলে আসে। তাহলে এটাই আমাদের মানে বাস্তবায়ন কমপ্লিট। আশা করি বাস্তবায়ন বুঝতে পারছো। তাহলে এই দুইটা যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো, এখানে যদি এটাকে ন্যান্ড গেট দিয়ে করতে বলছে আমাদের, তাহলে এখানে ন্যান্ড এর জন্য প্রথমে গুণ থাকতে হবে, এখানে গুণ ছিল। জাস্ট আমার লাগবে পূরক, আমি দুইটা পূরক আনছি। ঠিক আছে, এখন বলতে পারো এখানে পূরকটা এনে ভেঙে দিলাম, এটা লাগলো না কেন? দেখো এখানে কিন্তু আমার চিহ্ন বিপরীত ছিল, আমার চিহ্নটাকে বদলাইতে হবে, এই জন্য আমি এখানে পূরক ভাঙছি। এখানে বদলানোর দরকার নাই, তো আমি এখানে ভাঙি নাই। ঠিক আছে, এরপরে আমি কি করছি? লজিক সার্কিটটা জাস্ট লিখে ফেলছি। ক্লিয়ার? তাহলে আমরা বাস্তবায়ন ন্যান্ড আর নট দিয়ে আশা করি সবগুলোই করার চেষ্টা করবো এই একই থিওরিতে। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, তাহলে আমরা বাস্তবায়ন ন্যান্ড আর নট দ্বারা বুঝলাম। আরেকটা বাস্তবায়ন খুব রেয়ার, আসে আবার আসে না, সেটা হচ্ছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। মৌলিক গেটের বাস্তবায়ন, সরি, মৌলিক গেট। ধরো এখানে দুই প্রকারের মানটাই আসে, একটা হচ্ছে এক্স অর, এর মানকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে, আর একটা হচ্ছে এক্স নট। এক্স অর এর মানকে মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করব? ধরো আমি র্যান্ডমলি একটা মান নিলাম এক্স অর, এটা তোমরা জানো এটা হচ্ছে এক্সক্লুসিভ। তাহলে এ এক্সক্লুসিভ বি পড়তে হয়। আর এটা যদি আমি পরিবর্তন করি তাহলে তোমরা এটাও জানো যে এটা একটা সূত্র আকারে আছে, যে
এটা। এখন এটা মনে রাখারও একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে দুইটা অক্ষর পূরক আকারে থাকবে, সরি এক্সক্লুসিভ আকারে থাকবে, সেই দুইটা একসাথে তোমরা প্রথমে দুইবার নিবা, নিয়ে মাঝখানে যোগ, প্রথমে এইটার উপরে বার, তারপরে এটার উপরে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। এখন মৌলিক গেট মানে কি? যেখানে শুধুমাত্র সেপারেট গুণ, সেপারেট যোগ, সেপারেট পূরক থাকে। সেপারেট বলতে কি, ধরো সাপোজ এখানে এ আর বি প্লাস আছে, তাহলে এ আর বি প্লাসই থাকবে সেপারেটে, কিন্তু এই প্লাসের উপরে পুরোটুক জুড়ে কখনো পূরক থাকতে পারবে না। যদি পূরক থাকে তাহলে সেটা মৌলিক হবে না, সেটা যৌগিক হবে। পূরক এভাবে থাকতে পারবে, কিন্তু অ্যাকুরেট জুড়ে থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের এখানে যে প্রত্যেকটা মান আছে, প্রত্যেকটা মানই কিন্তু আলাদা আলাদা পূরক। তার মানে এক কথায় যোগ আর গুণের উপর পূরক থাকলে সেটা মৌলিক হবে না, সেটা ভেঙে দিলে সেটা মৌলিক হবে। তাহলে এটা মৌলিক আছে। এবার জাস্ট এর সার্কিট আঁকো। এখন এর সার্কিট আঁকবো কিভাবে? একদম ইজি। দুইটা অক্ষর নাও, প্রথমটা আসো এবার। এখন এখানে যেহেতু আমরা বাস্তবায়ন করছি কিন্তু মৌলিক গেট, মৌলিক গেটে ভাঙা দিতে হয় না, জাস্ট এখানে নট গেট আঁকা দেওয়া। নট গেট হচ্ছে ত্রিভুজ দিয়ে এভাবে, তাহলে এটা হচ্ছে এবার, পরেরটা আসো ডি, এই দুইটা গুণ, তার মানে ডি। পরেরটা আসো এ, ডি বার, আর এই দুইটা আবার যোগ, যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে বাস্তবায়ন আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা চলে যাব দ্বিতীয় টপিকসে, যেটা হচ্ছে সত্যক সারণী। ধরো তোমাকে একটা ফাংশন দিল, দিয়ে বললো কি যে এ বার বি সি প্লাস এ বি, এভাবে একটা মান দিয়ে বললো এটাকে সত্যক সারণীতে দেখো। প্রথম বিষয় তুমি দেখবা, আগে তুমি হিসাব করে নিবা যে এখানে কত আছে, তিনটা, প্লাস আলাদা কয়টা অক্ষরের উপর বার আছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এর উপরে বার আছে, তাহলে একটা। এবার আলাদা কয়টা জায়গায় সম্পর্ক আছে, এক, দুই, দুইটা। মাথায় রাখতে হবে যদি কোনো সম্পর্ক এভাবে বার আকার মানে পূরক আকারে থাকে, সেটাকে একবার আলাদা ধরতে হবে, মানে পূরক বাদে ধরতে হবে একবার, আর পূরক সহ একবার ধরতে হবে। আমরা প্রথমে এটা একটা, এখানে একটা ধরছি, আর পূরক সহ আর একবার, এবার সম্পূর্ণটুকু আর একবার। মনে হয় হিসাবটা বোঝেন, আমি আরেকবার একটু বলি। সেটা হচ্ছে প্রথমে তিনটা অক্ষর, আলাদা কয়টা অক্ষরে বার আছে জাস্ট দেখতে পাচ্ছি এর উপরে, আলাদা দুইটা সম্পর্ক আছে, এটা পূরক বাদে একবার হিসাব করতে হবে, আর পূরক সহ এটা আরেকবার, তার মানে এটাই হচ্ছে দুইবার হিসাব। ঠিক আছে? আর তারপরে এটা, আর সম্পূর্ণটুকু মিলে একটা। এই হচ্ছে মোট আমাদের হিসাব সত্যক সারণী। তাহলে এখানে 4, 6 আর 2, 8টা আমাদের কলাম নিতে হবে। তাহলে আমরা এখানে একটা বক্স থেকে 8টা কলাম নিয়ে নেব। এই যে প্রথমে আমি তিনটা অক্ষর নিছি, তারপরে একটা অক্ষরের বার নিছি, এবার দুইটা সম্পর্ক বলতে এই যে এবার বি সি, তারপরে বার বাদে নেব, আর বার সহ একবার নেব। ঠিক আছে? আর তারপরে হচ্ছে সম্পূর্ণটুকু একবার, মানে এফ। এবার আর আরে কয়টা ঘর টানবো, আমরা জানি যে এখানে নিয়ম আছে 2 পাওয়ার n, এটা দিয়ে। এখন যে কয়টা অক্ষর থাকে n এর মান তত, তাহলে এখানে তিনটা অক্ষর, n এর মান 3, তার মানে 8টা ঘর নেব। 1, 2, 3, 4, 5, 6, 8। আচ্ছা, ঠিক আছে। এবার এই ঘরগুলো পূরণ করতে গিয়ে আমার মুখস্থ করতে হবে না, ইজি বিষয়। সেটা হচ্ছে তুমি যে কয়টা ঘর টানছো তার প্রথম ঘরে অর্ধেক 0 দিবা, আর অর্ধেক 1 বসাবা। তাহলে কয়টা জিরো কয়টা ওয়ান বসালাম আমরা, 4টা জিরো 4টা ওয়ান। ঠিক তার পরের ঘরে তার অর্ধেক, তার মানে 2টা জিরো, এই তো ভেরি গুড। তারপরের ঘরে তার অর্ধেক, কয়টা করে হবে, হ্যাঁ, একটা জিরো একটা ওয়ান, সরি। এরপরে দেখো তো কি আছে, এ পূরক। এ পূরক বলতে কি, এতে যা বসবে এ পূরকে তার বিপরীত। এখন আমরা এতে কি লিখছিলাম, 4টা জিরো 4টা ওয়ান, তার মানে এ পূরকে হবে 4টা ওয়ান আর 4টা জিরো।
ক্লিয়ার? এরপরে আসো আমাদের কি আছে, এ পুরো বি সি, তার মানে এই তিনটা গুণ আকার আছে। আমরা জানি গুণের ক্ষেত্রে জিরো হলেই মান জিরো। এখন দেখো এখানে বি তে প্রথম দুইটাই জিরো, তাহলে আমাদের এখানে কোনোভাবেই প্রথম দুইটা গুণফল অন হওয়ার কথা না। তারপরে আসো তৃতীয় ঘরে, তৃতীয় ঘরে এ পূরক ওয়ান, বি ওয়ান, কিন্তু সি জিরো, তাহলে এটাও জিরো। তারপরের ঘরে দেখো এখানে তিনটাই ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান, জিরো, জিরো। ক্লিয়ার? এরপর আসো এ বি, তাহলে এ আর বি গুণ করবো। এখন এ আর বি গুণের ক্ষেত্রে জিরো, এখানে প্রথম দুইটায়, তাহলে প্রথম দুইটায় জিরো, তারপরে জিরো, তারপরে দেখো এখানেও জিরো, তারপরে এখানে দুইটা ওয়ান। ক্লিয়ার? এরপরে আসো এ বি পূরক। এখন এ বি পূরক মানে কি, এ বি যা আছে এ বি পূরক তার ঠিক অপোজিট। তার মানে অপোজিট বলতে কি, এখানে প্রথম ছয়টা ঘরে জিরো, তাহলে এখানে প্রথম ছয়টা ঘরে কি হবে, হ্যাঁ ভেরি গুড, ওয়ান হবে। এরপর আসো এফ বলতে কি বোঝায়, এইটার এটার যোগফল, তার মানে এই মান আর এই মানের আমাদের যোগ করতে হবে। এটার যেটা যোগ করি, যোগের ক্ষেত্রে আমরা জানি অন থাকলে অন। এই হয়ে গেল সত্য সরণ। যে কোনো মান দিক তোমরা এভাবেই করবা, শুধু একটুখানি সেন্সিটিভ ভাবে হিসাব করবা। যেটা পূরক আকারে থাকবে সেটা পূরক বাদে একবার হিসাব করবা, আর পূরক সহ, তাহলে আমি জানি সত্য সারণী তোমরা সবই পারবা। আচ্ছা, তাহলে আমাদের সত্য সারণী শেষ। এরপর আসে আমরা হচ্ছে এনকোডার ডিকোডার। তাহলে আমরা 3 নম্বর বিষয় হচ্ছে এনকোডার ডিকোডার, যেটা আসার চান্স ওইভাবে নাই, কিন্তু শিখে রাখা ভালো। আচ্ছা, এনকোডার আমরা, তোমরা জানো হচ্ছে এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা, যেখানে 2n সংখ্যক ইনপুট থাকে আর n সংখ্যক আউটপুট থাকে। তাহলে আমরা 4টি ইনপুট নেই, 4টা ইনপুট, যে কোনো একটা অক্ষরের ধরো এনকোডার, তাহলে যেহেতু এখানে 2n সংখ্যক অনেক বেশি সংখ্যা, এই জন্য আমরা যে কোনো একটা অক্ষরে পিক করে তার জিরো থেকে এভাবে হিসাব করব। এবার আউটপুট হচ্ছে n সংখ্যক, আমরা জানি ইনপুট যে কয়টা হবে সেটার থেকে আউটপুট বের করার একটা এমসিকিউ আছে, এই জন্য খুব ভালো মতো বুঝবা। আমাদের যে ইনপুট আছে এটাকে 2 এর পাওয়ার রূপে দেখাবো। এখন ইনপুটকে যদি 2 এর পাওয়ার রূপে দেখাই, তোমরা বুঝতে পারছো যদি আমরা 4 কে 2 এর পাওয়ার রূপে দেখাই তাহলে 2 এর পাওয়ার 2 আসে। তার মানে আমাদের আউটপুট দাঁড়ায় 2টি। তাহলে আমরা 2টি আউটপুট দেখব। তাহলে 2টি আউটপুট হচ্ছে এ আর এ, যেহেতু ধরছি এ আর লিখবো না, এক্স আর ওয়াই। আচ্ছা, এবার আমরা এর সত্যক সারণী অঙ্কন করব, যেখানে ইনপুট আউটপুটটা ডিভাইড করে দিলাম। ইনপুট হচ্ছে 4টা আর আউটপুট 2টা, তাহলে a0, a1, a2, a3, আর এটা হচ্ছে x y, 1 2 4। এবার বলতে পারো এটা কত সংখ্যক আঁকবো। আমরা কেবলই জানি যে সত্যক সারণীর মান 2n দিয়ে বের করতে হয়, যেহেতু এখানে 2n সংখ্যকই আমাদের ইনপুট, তাহলে ইনপুট যতটাই হবে ততটাই। এবার এখানে মান বসানোর নিয়ম কি, এখানে আসলে মান বসানোর নিয়ম, ইনপুটের যে ঘরে 1 হবে তার উপর নিচ ডানে বামে কোথাও 1 হবে, এই জন্য 1 1 1 1, এটা এইভাবে সিঁড়ির মতো করে মনে রাখতে পারো, ঠিক আছে? আর বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। ক্লিয়ার? এবার আউটপুট এক্স ওয়াই কিভাবে পূরণ করব, আউটপুট এক্স ওয়াই যে কয়টা ঘর টানছো ঠিক একইভাবে তাকে অর্ধেক জিরো অর্ধেক অন, অর্ধেক জিরো অর্ধেক অন। ক্লিয়ার? আর সবসময় মাথায় রাখবা সত্যক সারণীর আউটপুট থেকে আমাদের মানটা বের করতে হয়, তাহলে এখানে আউটপুট দুইটা, এক্স এর একটা মান পাবো আমরা আর ওয়াই এর একটা মান পাবো। আর এটার সত্যক সারণী থেকে মান বের করা একটু ব্যতিক্রমী, আর অন্যগুলো একই রকম, এটা একটু মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু ইনপুট গুলো একটু ভিন্ন ভাবে মানগুলো বসানো হয়েছে, এজন্যই আউটপুটের যেটা 1 আছে, মানে যেখানে 1 আছে সেই সোজা ইনপুট যেটা 1 দেখবো আমরা সেটাকে পিক করব। তাহলে দেখতে পাচ্ছ এক্স এর তৃতীয় ঘরে 1 আছে, তখন তৃতীয় ঘরে 1 কার আছে, a2, তাহলে আমরা a2 টাকে পিক করলাম। এরপরে প্লাস, এরপরে আসো এক্স এর চতুর্থ ঘরে 1 আছে, দেখুন চতুর্থ ঘরে 1 কার, a3, তাহলে আমরা a3 টাকে পিক করলাম। আশা করি বুঝতে পারছো।
একইভাবে ওয়াই তে আসো, এখানে দ্বিতীয় ঘর আছে ওয়ান, আর পরেরটা এ3। এবার জাস্ট এটা সার্কিট আঁকো। কারণ আমি প্রথমে বলছি সার্কিট কিভাবে আঁকে, আমাদের যেহেতু চারটা ইনপুট, আমরা চারটা নামে আমরা সরি চারটা ইনপুটের নামে আমরা চারটা লাইন নিয়ে নেব। আউটপুট জিরো আমাদের ব্যবহার হয় না, তাও নিয়ে রাখলাম। এবার আসো, প্রথমটা হচ্ছে এবং এ3, এই দুটো যোগ আকারে এ হলো আউটপুটের মান, তারপর এ1 এই সরি এটা হয়ে গেল ওয়াই মান। আশা করি এনকোডারটা বুঝতে পারছো। একইভাবে ডিকোডারের ঠিক এর অপোজিট। ঠিক কি করতে হবে, ডিকোডারের সব একই রকম থাকবে, শুধু এর আউটপুটটা ইনপুটে চলে যাবে, ইনপুটটা আউটপুটে। এটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায়, আর ওটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নিয়ে আসে। ঠিক আছে, তাহলে ডিকোডারে যদি আমরা সত্য সারণীটা আমি জাস্ট দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একটু করে নিবা। তাহলে এখানে ইনপুট আর এটা আউটপুট। আচ্ছা, তাহলে ইনপুট হচ্ছে এক, সরি আমরা ইনপুট তো আমাদের কম নিতে হবে দুইটা, আর আউটপুট বেশি নিতে হবে, তাহলে আউটপুট আমরা আরেকটু ওয়াইড নিলাম, এক দুই চার। তাহলে ইনপুট হচ্ছে এ বি নিলাম, আর এটা ডিকোডার, তাই D0 D1 D2 D3। আচ্ছা, এবার আমরা জানি 2n সংখ্যক নিতে হবে, এই যে চারটা। এবার এখানে যেহেতু স্বাভাবিক ফর্মে বসাইছি, তাই এখানে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান, অর্ধেক জিরো অর্ধেক ওয়ান। আর এটা যেহেতু 2n সংখ্যক বসছে, তাই এটা ওই শিশির নিয়ম, যেখানে বাকি ঘরগুলো জিরো জিরো। এবার আমাদের আউটপুট কিন্তু এগুলা, তাহলে এগুলার মান বের করবো। এখন এইগুলো হচ্ছে সত্য সংখ্যার মান বের করার নিয়ম। এখন আমাদের আউটপুট যেটাই হোক, আমাদের ইনপুট কিন্তু স্বাভাবিক নিয়মে বসছে, এই জন্য আমরা আউটপুটের যে ঘরে ওয়ান, সেই ঘরটা আমরা মূলত নেব। এখন সেই ঘরে ইনপুট ওয়ান থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের বিষয় না। এখন যদি খেয়াল করে দেখো, ডি জিরোর যেখানে ওয়ান, তখন এ ঘরে কি আছে, জিরো। তার মানে আউটপুট ওয়ান কিন্তু এ আছে জিরো, তার মানে একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আউটপুটের বিপরীত দিকে আছে, এই জন্য আমাদের এখানে নিতে হবে এ পূরক। একইভাবে একইভাবে বাকিগুলো। এবারে সার্কিট আঁকা খেলো, বাকিটুকু আশা করি তোমরা পারবা। তাহলে এনকোডার ডিকোডার গেল। এরপরে আসা হচ্ছে অ্যাডার। এখন আমরা জানি অ্যাডার হচ্ছে বাইনারি যোগের বর্তনী, যেটা দুই প্রকার, একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার। আমরা হাফ অ্যাডার দিয়ে শুরু করলাম। এখানে দুইটি ইনপুট থাকে আর দুইটা আউটপুট থাকে। আচ্ছা, তাহলে দুইটা ইনপুট আমরা ধরে নিলাম, এ বি ইনপুট আর সাম ক্যারি আউটপুট। আচ্ছা, তাহলে সত্য সংখ্যা অঙ্কন করি। আচ্ছা, এখন সেটা যেহেতু বাইনারি যোগের বর্তনী, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে যোগ করতে হবে বাইনারি হিসাবে। তাহলে বাইনারি যোগে আমরা জানি জিরো 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 হয়, হাতে কিছু থাকে না, ক্যারি জিরো। এখানে জিরো ওয়ান যোগফল ওয়ান হবে, হাতে কিছু থাকে না, ক্যারি জিরো। এখানে ওয়ান জিরো যোগফল ওয়ান হবে, হাতে কিছু থাকে না, ক্যারি জিরো। ওয়ান ওয়ান 10 হবে, 10-এর শূন্য, হাতে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মান। এখন আউটপুটের থেকে যদি আমরা মান বের করি, প্রথমে আসে হচ্ছে সাম, সামের
অন আছে হচ্ছে দ্বিতীয় ঘরে, যখন এ হচ্ছে অপোজিট তাহলে এবার বি অপোজিট না, তাই জাস্ট বি। ঠিক একেবারে পরেরটা এ বি বার ক্যারি। এখন ক্যারির অন আছে জাস্ট একটা করে, তখন কোনোটাই অপোজিট না, এই জন্য দুইটাই পুরো বাজে হবে। এখন বলতে পারো যে এই যোগ কেন দিলাম বা এটাই কেন লাগলো না, দেখো যখন একের অধিক আউটপুটের মান বের করবো তখন প্রত্যেকটার মাঝখানে যোগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটার জাস্ট এবার সার্কিট আঁকলে হয়ে গেল। একইভাবে ফুল অ্যাডারটাও চেষ্টা করবো, জাস্ট ওখানে এবিসি ইনপুট হবে, ওটা আউটপুট হবে। ক্লিয়ার? এখন মূলত তোমাদের এখানে একটা অঙ্ক আসে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, জাস্ট আমি ওটা দেখাই দিয়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ শেষ করে দেবো। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে করো। এখন এখানে আমাদের মূলত জানতে হবে হাফ অ্যাডারের ক্ষেত্রে, যদি আগে আমরা মানটা ক্লিয়ার করি যে হাফ অ্যাডারে কি কি থাকে, আমরা একটু আগে দেখছি হাফ অ্যাডার দুইটা আউটপুট থাকে, দুইটা আউটপুট হচ্ছে তাহলে এবি ইনপুট, এটা এখন অত বিস্তারিত দেখানো লাগবে না, আর সাম একটা আউটপুট আর ক্যারি একটা আউটপুট। আমরা এখানে সাম হাফ অ্যাডার, তাই তো, তাহলে সাম এইচ ধরি, এটা ক্যারি এইচ ধরি, হচ্ছে আউটপুট। আচ্ছা, তাহলে এখানে সাম এইচ এর মান আমরা জানি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, যেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, যেটা আমি ক্লাসের মাঝখানে করাইছি, যারা মিস করছো তারা দেখে নিবা পিছনে টেনে। আচ্ছা, তারপরে আউটপুট এটা হচ্ছে এ বি, এটা গেল হাফ অ্যাডার। একইভাবে এরপরে আমাদের ফুল অ্যাডারের মানটাকে জাস্ট এবার হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করব। এখন এখানে তিনটি ইনপুট এ বি। আচ্ছা, ফুল অ্যাডার আউটপুট, সরি লেখা ইনপুট, ফুল অ্যাডার আউটপুট হচ্ছে সাম ফুল অ্যাডার এফ, এটার মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে হাফ অ্যাডারের সাম এইচ এর মান, তাহলে আমরা এতটুকুর বদলে লিখতে পারি সাম এইচ এক্সক্লুসিভ সি। একইভাবে ক্যারির মানটা যদি আমরা সরল করি, তাহলে এটা তোমরা শর্টকাটে লিখতে পারো, সেটা হচ্ছে সি ইন্টু এক্সক্লুসিভ বি প্লাস এবি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা নিচে লিখি, সি ইন্টু এক্সক্লুসিভ বি এর মান হচ্ছে সাম এইচ প্লাস এবি মান হচ্ছে ক্যারি এইচ। এখন এখানে জাস্ট একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, দেখো হাফ আর ফুলের মধ্যে একটাই তফাৎ, এখানে দুইটা ইনপুট এবি, এখানে তিনটা ইনপুট এবিসি, দুইটার মধ্যে একটাই পার্থক্য, সেখানে সি একটা ইনপুট বেশি। ঠিক আছে, এখন এই যে যখন আমরা বাস্তবায়ন করে দেখালাম প্রত্যেকটা জায়গার, দেখো শেষে ক্যালকুলেশন আমরা দেখাচ্ছি যে সি একটা বেশি, এখানেও সি একটা বেশি। এবার জাস্ট এটাকে আমরা লজিক সার্কিটের মাধ্যমে দেখাইতে পারলে শেষ। তাহলে প্রথমে কাজ করতে হবে কি, দেখেন এ আর বি যেটা আছে একটু এটাকে হোয়াইট নিতে বলবো। আচ্ছা, এই দুটাকে কাছাকাছি নেন, বাকি সি নিলাম। এবার প্রথমে আমরা হাফ অ্যাডারের মানগুলোকে বের করব। সাম এইচ এর মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি, সাম এইচ। এরপরে আসো, দেখো ক্যারি এ বি। এখন একটা জিনিস খেয়াল করবো, হাফ অ্যাডার বা ফুল অ্যাডারের ক্ষেত্রে যেখানে সামটা বা এক্সক্লুসিভ হয়, ঠিক তার ওই মানটাই প্রথম মান আর দ্বিতীয় মান ক্যারি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ক্যারিটা আমরা একটু ওয়াইড নিব, কেন নেব সেটা পরের লাইনে বুঝতে পারবো, পরের লাইনে সরি পরে বুঝতে পারবো। এটা হচ্ছে ক্যারি এইচ। এবার আসো আমরা, তাহলে আমাদের হাফ অ্যাডারের মান নেওয়া হয়ে গেছে, এবার আমরা ফুল অ্যাডার যদি খেয়াল করি, ফুল অ্যাডারের সাম এফ এর মান হচ্ছে সাম এইচ, এবং সাম এইচ মানে এটা, এর সাথে হচ্ছে সি, এই সি, এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভ আকারে, তাহলে এটা হচ্ছে সাম ফুল অ্যাডার। এরপর আসো ক্যারি,
ক্যারি ফুল, এবং ক্যারি ফুল হেডারের ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে সি আর সাম এইচ, তাহলে আমরা সাম এইচ এর থেকে নিলাম আর তারপরটা সি থেকে নিলাম, এই দুইটা হচ্ছে গুণ আকারে, তাহলে এটা আমরা পেলাম সি ইন্টু সাম এইচ। এরপরে ক্যারি এইচটা জাস্ট এর সাথে যোগ করে দাও, যুক্ত করে দিলে আমাদের ক্যারি ফুল হেডারটা হয়ে যাবে। বুঝে গেল? তাহলে আশা করি তোমরা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন পারবা।